হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আমি জানি আপনাদের মতো হাজার হাজার মহাকাশপ্রেমীরা 23শে আগস্টের জন্য অপেক্ষা করছেন, কারণ সেই দিন বহু প্রতীক্ষিত চন্দ্রযান লঞ্চ হতে চলেছে চাঁদের মাটিতে। সাম্প্রতিক সময়ে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো চন্দ্রযান-3 নামে একটি মহাকাশযান উৎক্ষেপণ করেছে। এটি চাঁদের উদ্দেশ্যে ভারতের তৃতীয় অভিযান। রিপোর্ট অনুযায়ী 2023 সালের 13ই জুলাই ইসরো এর তত্ত্বাবধানে এই অভিযান হচ্ছে। শুক্রবার শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে উৎক্ষেপণ করা হয়েছে চন্দ্রযান-3। চন্দ্রযান-3 এর গন্তব্য হবে চাঁদের দক্ষিণ মেরু এলাকায়। এই যাত্রায় চাঁদে পৌঁছাতে সময় লাগবে 40 দিন। চন্দ্রযান-3 এর অভিযান সফল হলে ভারত হবে চাঁদের বুকে অবতরণ করা চতুর্থ দেশ। এর আগে যুক্তরাষ্ট্র, সাবেক সোভিয়েত ইউনিয়ন এবং চীন চাঁদে নামতে সফল হয়েছে। আজ থেকে 50 বছর আগে আমেরিকার চাঁদে যেতে সময় লেগেছিল মাত্র 4 দিন। কিন্তু এই অত্যাধুনিক যুগে থেকেও ভারতের চাঁদে যেতে 10 গুণ বেশি সময় লাগছে কেন, এবং চাঁদে গিয়ে ভারতের আসলে কাজ কী সে সম্পর্কে জানবো ইয়েস ক্রিয়েটিভ থিঙ্কিংয়ের এই পর্বে। ইয়েস ক্রিয়েটিভ থিঙ্কিং চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন, যাতে করে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছায়। 2008 সালে ইন্ডিয়ার স্পেস রিসার্চ অর্গানাইজেশন এর চন্দ্রযান-1 মিশনের মাধ্যমে আমরা নিশ্চিত হয়েছিলাম যে চাঁদের মাটিতে জলের উপস্থিতি আছে। চন্দ্রযান-1 মিশনের আবিষ্কার বিশ্বজুড়ে চাঞ্চল্যকর তৈরি করেছিল। এই সাফল্যের পর বিজ্ঞানীরা চন্দ্রযান-2 এর ওপর কাজ শুরু করে দিয়েছিলেন। 2019 সালে চন্দ্রযান-2 মহাকাশযানটিকে চাঁদে পাঠানো হয়েছিল। চন্দ্রযান-2 এর প্রধান তিনটি অংশের মধ্যে প্রথম অংশটির নাম ছিল ল্যান্ডার, এবং দ্বিতীয় অংশটির নাম ছিল রোভার, এবং তৃতীয় অংশটির নাম ছিল অরবিটার। অংশগুলোর নাম শুনে এদের কার্যকারিতা সম্পর্কে মোটামুটি একটি অনুমান করা যাচ্ছে। তাও আপনাদের জানিয়ে রাখি, ল্যান্ডারের কাজ ছিল চাঁদের মাটিতে ল্যান্ড করা, আর অরবিটারের কাজ ছিল চাঁদের অরবিট পরীক্ষা করা। আর ল্যান্ডারের ভিতরে উপস্থিত রোভারের কাজ ছিল চাঁদের পিঠে ঘোরাফেরা করে সেখানকার মাটি সম্পর্কে বিশ্লেষণ করা। অনেক প্রস্তুতি থাকা সত্ত্বেও ভারত এই মিশনটিতে ব্যর্থ হয়েছিল। বিজ্ঞানীরা চাঁদের ভূপৃষ্ঠে সফট ল্যান্ডিংয়ের মাধ্যমে ল্যান্ডারকে ল্যান্ড করাতে চেয়েছিলেন, কিন্তু চাঁদের মাটিতে গিয়ে ক্র্যাশ হয়ে গিয়েছিল। তবে আগের মিশনের অরবিট এখনও চাঁদকে প্রদক্ষিণ করে চলেছে, তাই মিশনটিকে সম্পূর্ণ ব্যর্থ বললেও ভুল হবে। 2019 সালের সেপ্টেম্বরে চন্দ্রযান-2 এর ক্র্যাশ ল্যান্ডিংয়ের 3 বছর পর পুনরায় চাঁদের মাটিতে ল্যান্ড করবে ল্যান্ডার বিক্রম। মিশনের প্রধান উদ্দেশ্য হলো চাঁদের মাটিতে গিয়ে সফট ল্যান্ডিং করা। ভারতীয় মহাকাশ গবেষণার প্রাণপুরুষ ও স্বপ্নদ্রষ্টা ছিলেন বিক্রম সারাভাই। 1950 দশকে বিক্রম সারাভাইয়ের মূল লক্ষ্য ছিল মহাকাশ গবেষণায় ভারতকে পৃথিবীর সবচেয়ে সেরা জায়গায় নিয়ে যাওয়া। সেজন্য ভারতের প্রথম দরকার ছিল একটি মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান, কিন্তু তৎকালীন ভারত সরকারের মহাকাশ গবেষণা ততটা জরুরি না থাকায় ব্যাপারটা স্বাভাবিক ছিল, কারণ তখন ভারতের সীমান্ত সংঘাত, দুর্ভিক্ষ, দরিদ্রসহ নানান বিষয় মোকাবেলা করতে হচ্ছিল। এমন পরিস্থিতি থাকা সত্ত্বেও বিক্রম সারাভাই বিজ্ঞানীদের একটি দল তৈরি করেছিলেন এবং দক্ষিণ কেরালায় রকেট উৎক্ষেপণ কেন্দ্র প্রতিষ্ঠা করেন। 1961 সালে জওহরলাল নেহেরু ভারতের মহাকাশ গবেষণার দায়িত্ব ভারতের অ্যাটমিক এনার্জি বিভাগের হাতে ছেড়ে দেন। তৎকালীন সময়ে এই বিভাগের সচিব ছিলেন হোমি ভাবা। বিক্রম সারাভাইকে হোমি ভাবা পরের বছর চেয়ারম্যান করে ইন্ডিয়ান ন্যাশনাল কমিটি ফর স্পেস রিসার্চ ইন কোসপার নামের একটি সংস্থা গড়ে তোলেন পরবর্তী কয়েক বছরের মধ্যেই। 2008 সালে যে মহাকাশ সংস্থা একসময় বাইসাইকেলে করে রকেটের যন্ত্রাংশ পরিবহন করত, যখন তারা চাঁদের উদ্দেশ্যে পুরো একটি মহাকাশযান উৎক্ষেপণ করলো, তখন পুরো বিশ্ব অবাক হয়ে গিয়েছিল। সেই অভিযান সফল হওয়ার পর ইসরোর মঙ্গল অভিযান এবং চন্দ্রযান-2 মিশন সম্পন্ন করেন। পরবর্তীতে আরেকটি রকেট সবচেয়ে বেশি স্যাটেলাইট প্রেরণ করে বিশ্ব রেকর্ড করে ফেলে, যা টানা 4 বছর পর্যন্ত অটুট ছিল। তবে চাঁদের মাটিতে ল্যান্ড করা এতটা সহজ কাজ নয়। 1969 সালে নাসার অ্যাপোলো 11 মিশনের মাধ্যমে প্রথম চাঁদের মাটিতে মানুষের পা পড়েছিল। সে সময় নিরিখে একটা অনেক বড় এবং কঠিন মিশন ছিল এটি, কিন্তু আমেরিকার স্পেস এজেন্সি নাসা এই কঠিন কাজটাকেও সহজ করে দেখিয়েছিল। তারপর থেকে মহাকাশ প্রতিযোগিতা শুরু হয়ে গেছিল, যার ফলে পৃথিবীর বিভিন্ন দেশ ভিন্ন ভিন্ন মিশন শুরু করে দিয়েছিল, যেটা চাঁদের পাশাপাশি অন্যান্য গ্রহ এবং অন্যান্য আকাশের অবজেক্ট সমান্তরালে চলছিল। এজন্যই গত 50 বছরে মহাকাশ প্রযুক্তি এতটা উন্নতি লাভ করেছে এবং আমরা ব্রহ্মাণ্ডের অজস্র তথ্য অর্জন করতে সফল হয়েছি। উৎক্ষেপণ কেন্দ্র থেকে চাঁদের দিকে রওনা দিয়েছে চন্দ্রযান-3।
একটি LVM-3 রকেট দিয়ে চাঁদের উদ্দেশ্যে চন্দ্রযান-3টিকে উৎক্ষেপণ করা হয়েছে। এবারে চন্দ্র অভিযানে থাকছে একটি ল্যান্ডার ও রোভার। স্টেট প্রতিষ্ঠাতা বিক্রম সারাভাইয়ের নামে ল্যান্ডিংটির নাম রাখা হয়েছে বিক্রম আর রোভারটির নাম রাখা হয়েছে প্রজ্ঞান। ল্যান্ডার চাঁদের মাটিতে অবতরণ করবে আর রোভার চাঁদের পিঠে ঘুরে তথ্য সংগ্রহ করবে। ল্যান্ডারটি আগস্টের 23-24 তারিখে চাঁদের পিঠে নামার কথা রয়েছে। 2019 সালে চন্দ্রযান-2 ঠিক চাঁদের মাটি ছোঁয়ার সময় ল্যান্ডার রোভারটি ধ্বংস হয়ে যায়। তবে চন্দ্রযান-2 এর সেই অরবিটার এখনও চাঁদকে প্রদক্ষিণ করে চলেছে এবং ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর বেজ স্টেশনে নিয়মিত তথ্য পাঠিয়ে চলেছে। চন্দ্রযান-3 অভিযানে চন্দ্রযান-2 এর সেই অরবিটারটিকেও ব্যবহার করা হবে বলে জানিয়েছে সংস্থাটি। তৃতীয় চন্দ্রযান এর ল্যান্ডার রোভার অবতরণ করার কথা চন্দ্রপৃষ্ঠের দক্ষিণ মেরু অঞ্চলে, যে জায়গাটি সম্পর্কে এখনও বিস্তারিত জানা যায় না। অঞ্চলে কোনো চন্দ্রযান অবতরণ করানো খুবই কঠিন একটি কাজ। সাধারণত চাঁদের বিষুবরেখা অঞ্চলটি নিরাপদ অবতরণের জন্য আদর্শ, কিন্তু ইতিমধ্যে অনেক বড় বড় গবেষণা হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র এবং রাশিয়া আর সাবেক সোভিয়েত ইউনিয়ন এই অঞ্চলে তাদের সকল অভিযান পরিচালনা করেছে। চাঁদে অবতরণের জন্য সবচেয়ে কঠিন অংশটি বেছে নেওয়ার পিছনে ভারতের বিশেষ বৈজ্ঞানিক স্বার্থ আছে। চাঁদের দক্ষিণ মেরু অঞ্চলে অবতরণের ঝুঁকি যেমন বেশি, তেমনি বৈজ্ঞানিক আবিষ্কারের সম্ভাবনাও এই অঞ্চলে সবচেয়ে বেশি। কোনো গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক তথ্য আবিষ্কার করতে চাই তাহলে চাঁদের দক্ষিণ মেরু অঞ্চলের মতো কোনো অঞ্চলে যেতে হবে। উৎক্ষেপণের 40 দিন পরে চাঁদের মাটিতে নামার কথা বিক্রম ল্যান্ডারের। চন্দ্রযান-1 এই দূরত্ব অতিক্রম করতে সময় নিয়েছিল 77 দিন। চন্দ্রযান-2 এর সময় লেগেছিল 48 দিন। যেখানে আজ থেকে 50 বছর আগে নাসার চাঁদে যেতে সময় লেগেছিল মাত্র 4 দিন। নাসার অ্যাপোলো 11 মিশনের মাধ্যমে 3 মহাকাশচারী নীল আর্মস্ট্রং, এডউইন অল্ড্রিন এবং মাইকেল কলিন্স চাঁদের মাটিতে প্রথম পা রাখেন এবং পৃথিবীতে ফিরে আসতে তাদের সময় লেগেছিল মাত্র 8 দিন। যেখানে 50 বছর আগে নাসার চাঁদে পৌঁছাতে সময় লেগেছিল মাত্র 4 দিন, সেখানে 50 বছর পরে এসেও চাঁদে পৌঁছাতে ভারতের এতদিন লাগার পিছনে একটি বিশেষ কারণ হলো বাজেট। ভারত মহাকাশ গবেষণা সংস্থা অত্যন্ত সস্তায় মহাকাশ গবেষণা পরিচালনার জন্য বিখ্যাত। ভারতের চন্দ্রযান-3 পরিচালনার জন্য খরচ ধরা হয়েছে মাত্র 650 কোটি রুপি, যেখানে নাসার চাঁদে যেতে খরচ হয়েছিল $355 মিলিয়ন, যার বর্তমান বাজার মূল্য প্রায় 12,000 কোটি রুপির কাছাকাছি। আবার নাসার মঙ্গল গ্রহে অভিযানের জন্য খরচ হয়েছিল $671 মিলিয়ন। অন্যদিকে ইসরোর মঙ্গল অভিযানের জন্য খরচ হয়েছিল $74 মিলিয়ন। মার্কিনরা চাঁদে যাওয়ার সময় জ্বালানিসহ অ্যাপোলো 11 এর ওজন ছিল প্রায় 2800 টন, কিন্তু ভারত যে রকেট উৎক্ষেপণ করেছে তার ওজন জ্বালানিসহ 640 টন। যেখানে অ্যাপোলো 11 মোট ওজনের 80%ই ছিল জ্বালানি। অ্যাপোলো 11 এর সমস্ত পরীক্ষা নিরীক্ষা করে চাঁদ থেকে আবার পৃথিবীতে ফেরত আসতে প্রচুর পরিমাণে জ্বালানির প্রয়োজন হয়েছিল। আর এদিকে ইসরো চেষ্টা করছে পৃথিবীর মধ্য আকর্ষণকে কাজে লাগিয়ে খুব অল্প পরিমাণে জ্বালানি ব্যবহার করে এই মিশনটি সম্পূর্ণ করার। প্রক্রিয়াটি সম্পূর্ণ করার জন্য রকেটটি পৃথিবীর চারিদিকে একটি নির্দিষ্ট কক্ষপথে ঘুরবে এবং ধীরে ধীরে চাঁদের দিকে আগাতে থাকবে এবং এক পর্যায়ে চাঁদের বুকে অবতরণ করবে। এই প্রক্রিয়ায় চাঁদে যাওয়ার জন্য অ্যাপোলো 11 থেকে চন্দ্রযান-3 এর চাঁদে পৌঁছাতে 10 গুণ বেশি সময় লাগবে। এই মিশনটির মাধ্যমে ভারত মহাকাশ গবেষণা দলটি মনে করছে নতুন কিছুর খোঁজ পাবে। চন্দ্রযান-2 এর ক্র্যাশ ল্যান্ডিংয়ের কথা মাথায় রেখে চন্দ্রযান-3কে প্রস্তুত করা হয়েছে, যার মধ্যে রয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তার জ্ঞান, যেখানে রোভারকে পরিচালনা করার প্রয়োজন পড়বে না, বরং রোভার তার নিজের কৃত্রিম বুদ্ধিমত্তা দ্বারা নিজেই পরিচালিত হতে পারবে। চাঁদের দক্ষিণ মেরু অঞ্চলে কখনো সূর্যের আলো না পড়ায় জায়গাটি অত্যন্ত অন্ধকার এবং প্রচুর পরিমাণে ঠান্ডা বিরাজ করে। সে কারণে সেখানে চাঁদে পরীক্ষা চালানো বেশ কঠিন এবং কষ্টসাধ্য একটি কাজ। আবার তীব্র ঠান্ডায় ল্যান্ডার রোভারের যন্ত্রাংশ কাজ নাও করতে পারে। তো বন্ধুরা, ভিডিওটি এ পর্যন্তই। ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করুন এবং লাইক করুন। এতক্ষণ পর্যন্ত আমি আপনাদের সাথে ছিলাম ইমন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।